আমি খালিদ খলিল আমার টেলিভিশনের পক্ষ থেকে এই মুহূর্তে যার মুখোমুখি হয়েছি তার খুব একটা পরিচয় আপনাদের দেওয়া লাগবে না। জনাব শেখ সাদী খান, যার নামেই পরিচয়। শেখ সাদী খান ভাইয়ের মুখোমুখি হয়েছি এ কারণে যে আপনারা জানেন বাংলাদেশ টেলিভিশন, সেখানে বিগত আমলে অসংখ্য দুর্নীতি হয়েছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, যা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে। বিষয়গুলো হচ্ছে দুদকে এসছে, প্রমাণিত হয়েছে, তদন্ত চলছে, একটি সিন্ডিকেটও কাজ করছে এখানে। এই বিষয়ে আমাদের শেখ সাদী খান ভাই তার আহ্বানে একটি সংগঠন সৃষ্টি হয়েছে, যার নেতৃত্বে আছেন আমাদের শেখ সাদী খান ভাই। এই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদ। আপনারা কেন এই সংগঠনের সৃষ্টি করলেন বা আপনাদের উদ্দেশ্যটা কি? মূল কথা বলতে গেলে যেটা আসে সেটা হলো যে দীর্ঘদিন যাবতীয় টেলিভিশনে দুর্নীতি এবং তারপরে নিয়ম নীতিহীনভাবে টেলিভিশন চলে আসছিল। যেহেতু বিগত সরকারের আমলে আমরা মুখ খুলে কিছু কথা বলতে পারতাম না, তার জন্য আমরা অনেকেই, যদিও আমাদের খুব কষ্ট হতো, তারপরে আমরা নীরব থাকতাম। এই জন্য যে হয়তো আজকে না হোক কালকে হোক এটা একটু পরিবর্তন হবে, একটা নিয়ম শৃঙ্খলায় হয়তো আসবে, সেই চিন্তা ভাবনা আমাদের ছিল। কিন্তু আমরা যখন আন্দোলনটা শুরু করলাম, দেখলাম যে আমাদের এখন আন্দোলন করা দরকার, একটা সংগঠনের মারফতেই আন্দোলনটা করতে যাচ্ছি আমরা। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এটা নিয়ে আমাদের শিল্পীদের নানান রকম তাদের অভিযোগ, বিভিন্ন শিল্পীদের, যন্ত্রশিল্পীদের, তারপরে সঙ্গীত পরিচালকদের, তাদের বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসতে থাকলো। কেন আসতে থাকলো? আমরা যারা সিনিয়র বয়োজ্যেষ্ঠ তাদের কাছে আসতে থাকলো। যেমন আমার কাছে আসছে, সৈয়দ আব্দুল হাদি সাহেবের কাছে এসছে, তারপরে আমাদের শেখ জসিম সাহেবের কাছে এসছে, প্রত্যেকের কাছে আসা শুরু করলো। তারা আমাদেরকে মনে করলো যে আমরা তাদের মুরব্বী, সেই হিসেবে আমাদের কাছে এই অভিযোগগুলি এসছে। তো আমরা দেখলাম যে আসলে এক একজনের অ্যানলিস্টের শিল্পী, তারা কেউ 10 বছর প্রোগ্রাম পাচ্ছে না, কেউ 7 বছর প্রোগ্রাম পাচ্ছে না, কেউ 5 বছর প্রোগ্রাম পাচ্ছে না, কেউ 2 বছর প্রোগ্রাম পাচ্ছে, এরকম আছে। কিছু কিছু মিউজিশিয়ানস দেখলাম যে তারা সিন্ডিকেট অনুযায়ী তারা কাজ করে, অন্যান্য যারা মিউজিশিয়ান, অ্যানলিস্টেড মিউজিশিয়ান, তারা কাজ পাচ্ছে না। তো যেহেতু এটাই প্রফেশন, এটা নিয়ে তারা জীবনযাপন করে, তো সেখানে এইসব কথাগুলি শুনে, অভিযোগগুলি শুনে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অন্ততপক্ষে টেলিভিশনকে জানাবো সেটা। আমরা কিন্তু বিগত সময়ে, বিগত যিনি ডিজি ছিলেন ওনার কাছে আমরা গিয়েছি, আমরা জানিয়েছি যে এই সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলির সমাধান আপনার দ্বারা যদি হয়ে যায় তাহলে আমরা উপকৃত হই এবং আমাদের শিল্পীদেরকে নিয়ে আমরা অন্ততপক্ষে তাদেরকে নিয়ে কাজ করতে হবে, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে কাজ করার জন্য, সেটা একটা সিদ্ধান্ত হয়তো আসা যেতে পারে, আপনারাও নিতে পারেন সেটা। তো উনি বললেন যে, আমাকে বললেন যে হ্যাঁ আমি জানি, আমি টেলিভিশনের ব্যাপারটা অনেক কিছু জানি আমি, কিন্তু আপনি একটা কাজ করেন, আপনি একা আমার সঙ্গে বসেন। তা আমি বললাম যে আমি একা আপনার সঙ্গে বসতে পারবো না, যেহেতু আমি কি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, এই সংগঠনকে নিয়ে যদি বসতে চান আপনি, আমরা 2-4 জন আসতে পারি, এসে আপনার সঙ্গে বসে কথা বলতে পারি। উনি বলতেন না, পলাশ সাউকে নিয়ে আসলে আমি আপনার সঙ্গে কথা বলবো না। আমি পলাশ সাউ তো হচ্ছে সবচেয়ে বড় অভিযোগকারী এবং তাকে তো রাখতেই হবে, যেহেতু সে তাকে না রাখলে তো আমিও কিছু কথা আপনার সঙ্গে বলতে পারবো না। আমি তো যাই হোক, উনি রাজি হইলেন না। রাজি না হওয়াতে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনার পথে আপনি চলেন, আমাদের পথে আমরা চলি। আপনাদের কাছে তো নিশ্চয়ই বিটিভির অনেক দুর্নীতির তথ্যপত্র আপনারা পেয়েছেন, যেগুলো নিয়ে আপনাদের এখন সামনের দিকে কি? না, আমরা কিন্তু পেপার সবই আমাদের কাছে আছে, দুর্নীতির পেপারও আছে, কে কী করেছে না করেছে সব কিছুই আছে আর আমাদের কাছে।
আমরা ওইগুলি তাদেরকে প্রয়োজন লাগলে প্রুফ করবো বলছি আমরা। হ্যাঁ, তা আমরা আগে বলেছি যে এটা আপনি সমস্যাটার সমাধান করেন, উনি পারলেন না, যাই হোক। তারপর এই পরিপ্রেক্ষিতে, দুর্নীতির পরিপ্রেক্ষিতেই ওনাদেরকে একজনকে ওএসডি করা হলো, ডিজিকে ওএসডি করা হলো, বিগত ডিজিকে ওএসডি করা হলো, এবং জেনারেল ম্যানেজারকে তাকে সরিয়ে অন্য জায়গায় দেওয়া হলো, কিন্তু সে কিন্তু টিভিতেই আছে। হ্যাঁ, তারপরে সিন্ডিকেট যেটা আছে, সিন্ডিকেট কিন্তু কাজ করে যাচ্ছে। এখন যে জিএম আছেন তিনি কিন্তু তাদের পরিকল্পনা মাফিকই কাজ করছেন। আপনি সিন্ডিকেট বলতে বোঝাচ্ছেন যে যারা দুর্নীতি করে অসংখ্য টাকার পাহাড় গড়েছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, এরকম কিছু ব্যক্তি টেলিভিশনে এই আছে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি তদন্ত হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে কমপ্লেন যে আছে সেটা কিন্তু দুদক বলেন বা বিভিন্ন সেক্টর যেগুলি আছে, অফিসিয়াল, হাই অফিসিয়াল, তারাও জানেন, তথ্য মন্ত্রণালয় সবই জানেন তারা। কিন্তু তাকে যদি আমি বলতে চাই যে আপনারা যে সংগঠনের ব্যানারে এখন কাজ করছেন, আপনাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে বিটিভিকে দুর্নীতিমুক্ত করা। হ্যাঁ, আমরা চাই বিটিভি দুর্নীতিমুক্ত হোক, এবং যারা শিল্পী আছেন, কলা কৌশলী আছেন, যারা কাজ করছেন, যন্ত্রশিল্পী থেকে আরম্ভ করে সবার কথাই বলছি আমি, সমগ্র শিল্পীদের কথাই বলছি আমি, তারা যদি সিস্টেমেটিক্যালি যদি তারা যদি কাজ পায়, তাহলে আমার মনে হয় যে আমরা কিছুটা দুর্নীতি থেকে, যে অফিসিয়াল দুর্নীতি হয়েছে প্রোগ্রামের ব্যাপারে, সেটা থেকে কিছুটা একটা মুক্ত হতে পারবে। কিন্তু অর্থনৈতিক ব্যাপার যেটা হয়েছে সেটার ব্যাপারে কিন্তু আমরা কোনো কথা বলতে চাইনি, যেহেতু সেটা আমাদের ব্যাপার ছিল না। এখানে আমাদের কথা বলতে গিয়ে পরিপ্রেক্ষিতে কিন্তু সেগুলো এসে গেছে। হ্যাঁ, বিটিভির যে চূড়ান্ত রকম দুর্নীতি হয়েছে, বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে, এগুলি পেপার আছে। হ্যাঁ, তা আমরা চাই যে বিটিভিটা একটু সুস্থ পরিকল্পনায় চলুক। বিটিভি একটি সরকারি প্রতিষ্ঠান নিমজ্জিত হয়ে যাচ্ছে, সেটা আমরা শিল্পীরা কখনোই চাইবো না। আমরা এটা চিন্তা করতেও পারি না। আপনাদের এখন কি তাহলে পরিকল্পনা? আমাদের পরিকল্পনা, নতুন ডিজি যিনি এসছেন, ওনার সঙ্গে আমরা কথা বলেছি, ওনার সঙ্গে কথা বলেছি, ওনার কাছে আমরা আমাদের কথাগুলি তুলে ধরেছি। উনি বলছেন যে হ্যাঁ, আমি বিগত ব্যাপার যেগুলো হয়েছে সেগুলো নিয়ে তো আমি কিছু এখন বলতে পারবো না, কিছু করতে পারবো না। তো আমি মাত্র জয়েন করেছি এখানে, আমার সময় যদি কিছু হয় সেটা আমাকে বলেন। তা আমি বললাম যে এটা কেমন করে কথা হইল, বিগত ঘটনা যদি আপনি সলভ না করতে পারেন, আপনি না পারলে তাহলে উচ্চ পর্যায়ে আপনি এটা মিনিস্ট্রিতে জানান, যারা এই কাজগুলি করেছে, দুর্নীতি করেছে, তারা যদি এখানে থাকেই, যদি তারা যদি ওইভাবেই যদি চলতে থাকে, তাহলে তো বিটিভির দুর্নীতি বন্ধ হবে না, তাই না? তো যাই হোক, তো উনি কথা বলেছেন যে ঠিক আছে, আমি দেখি বলছেন, কিন্তু আজকে প্রায় 15-20 দিনের বেশি বোধ হয়ে গেছে, উনি কোনো রকম রেজাল্ট আমাদেরকে দেননি। অর্থাৎ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এ পর্যন্ত আপনি জানতে না, আমাদেরকে কোনো কিছু জানায়নি উনি। তো তাতে করে আমরা কিন্তু আসলে মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা শুধু আমরা না, সমস্ত শিল্পী যারা আছেন প্রত্যেকেই মানসিকভাবে তারা ভেঙে পড়েছে, এবং তারা চিন্তা করছে যে আসলে কি আমরা এই প্রফেশনে কাজ করতে পারবো কি পারবো না, আমরা কি শেষ পর্যন্ত কি রাস্তায় দাঁড়াতে হবে আমাদেরকে, না আমরা তো অন্য কিছু ব্যবসাও করতে পারবো না, আমরা তো অন্য ব্যবসাও জানি না, আমরা যেহেতু গান বাজনা করে আমরা জীবনযাপন করি। তো ওইটা যদি, আমার মনে হয় এখন নতুন যে ইন্টারনাল গভর্নমেন্ট এসছে, তো সেখানেও কিন্তু আমরা জানিয়েছি, আমরা জানানোর পরে কিন্তু আমরা তো ওখান থেকে কোনো সুরাহা পাচ্ছি না। আমরা তো সুরাহা না পাওয়াতে আমাদের কী মনে হচ্ছে যে এই সরকার যে এসছেন, তারা কি আসলে কি আমাদের শিল্পী সমাজ নিয়ে ভাবেন, শিল্পী সমাজ নিয়ে কি ওনারা চিন্তা করেন যে শিল্পীরা যে অবস্থায় আছে তাদেরকে কি ওনারা বাঁচতে দিতে চান না বাঁচতে দিতে চান না? শিল্পীরা কি আত্মহত্যা করবে? তারা যদি প্রোগ্রামে যদি না পায় শিল্পীরা, তাহলে তা আত্মহত্যা করার ছাড়া উপায় নাই। আত্মহত্যা মানে কি শুধু গলায় ফাঁসি দিয়ে মনে তো আত্মহত্যা না। একটি মানুষ যখন নাকি স্তব্ধ হয়ে যায়, সেটা আত্মহত্যাই আমি মনে করি। তো আমাদের প্রশ্নটা হচ্ছে টেলিভিশনের কাছে, সরকারের কাছে
যে আপনারা এটা অতি সত্বর এগুলির সমস্যার সমাধান করেন, নয়তো আমরা আগামীতে আমাদের পরিকল্পনা মাফিক আমরা কাজ করব। আমরা আপনার কাছে আরেকটি অনুরোধ জানাবো, সেই অনুরোধ জানার পর যদি আমরা যদি আপনার কাছ থেকে কোনো রিপ্লাই না পাই, তাহলে আমরা বাধ্য হব টেলিভিশনকে বয়কট করতে, সমস্ত শিল্পীবৃন্দ, এবং আমরা প্রেস কনফারেন্সে যাব। প্রেস কনফারেন্স সমস্ত জাতিকে, সমস্ত বিশ্বকে জানাবো আমরা যে আমরা শিল্পী মহল এই অবস্থায় আছি, আমরা এটা কোনো রকম সুরাহা হচ্ছে না। অর্থাৎ এর মধ্যে যদি সুরাহা না হয়, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সকল শিল্পী কুশলী যারা আছেন তাদেরকে টেলিভিশন বয়কট করতেও হতে পারে, সেটা দিতে পারে না। হ্যাঁ, আমরা এইটাই ভাবছি। আমরা হয়তো শিল্পীদেরকে প্রয়োজন হলে শিল্পীদেরকে আমরা বলবো যে তোমরা যেহেতু এরকম সমস্যা চলছে, তখন তোমরা যদি আমাদের জন্য বিভক্ত হয়ে যাও, তাহলে কিন্তু শিল্পী সমাজ আর থাকবে না, স্ট্রেট কথা শিল্পী সমাজ থাকবে না। যদি আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আরম্ভ করে যারা আমরা সিনিয়র লেভেলে যারা আমরা কাজ করে আসছি, দীর্ঘ বছর কাজ করে আসছি, আজকে 52 বছর 53 বছর তো এর আগে থেকে কাজ করে আসছি আমরা, তা আমাদেরকে যদি তোমরা যদি সম্মান দেখাতে না পারো, তাহলে তোমরা কেমন করে সম্মান পাবে সেটা কিন্তু তোমাদেরকে ভাবতে হবে। তো তার জন্যই বলছি যে শিল্পীদেরকে প্রতি আমার অনুরোধ থাকবে, এবং অনুরোধ জানাচ্ছি যে তোমরা তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। তোমরা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করো, তাহলে তোমরা কিন্তু মাটির সঙ্গে মিশে যাবে, তোমাদের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। যেহেতু আমরা দীর্ঘ বছর কাজ করে আমরা সমৃদ্ধ করেছি সঙ্গীতাঙ্গনকে আমরা, তা আমাদের যদি মর্যাদা যদি না থাকে, তাহলে তোমাদের মর্যাদা থাকবে কি করে ভাবতে পারো তোমরা? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা যে আন্দোলনটা করছেন শিল্পীদের মান মর্যাদার জন্য, এবং বিটিভির মধ্যে যে দুর্নীতি হয়েছে, বিটিভি এখন ফাংশন বেস, আপনাদের সঙ্গে শিল্পী সমাজ কেমন সাড়া দিচ্ছে, বা আপনাদের মতো যারা সিনিয়র আছেন আপনাদের সঙ্গে তো নিশ্চয়ই আছেন? হ্যাঁ, সবাই আমাদের সঙ্গে সাড়া দিচ্ছে। কিছু যদি নামগুলো বলতেন, কারা কারা আপনাদের সঙ্গে? যেহেতু আমাদের মুরব্বী আমরা মনে করি হাদি ভাইকে মনে করি আমাদের মুরব্বী, তারপরে মুরব্বী না হলেও সমবয়সী যারা আছে আমাদের খুরশিদ আলম, রফিকুল আলম, তারপরে সাবিনা ইয়াসমিন এবং রুনায়লাও বলেছে যে আমি চাই যে আপনাদের এটা সমাধান হোক। সমস্ত গীতিকাররাও কিন্তু আমাদের সঙ্গে এটার সঙ্গে সম্পৃক্ত। অবশ্যই গীতিকার, সুরকার, যন্ত্রসঙ্গীত সবাই একই। অর্থাৎ এক কথা হচ্ছে টেলিভিশনের শিল্পী কুশলী বলতে যা বোঝায় এক ব্যাখ্যা, সবাই আমাদের সম্পৃক্ত। আমি মনে করি যে বিটিভি যেহেতু ইন্টারনেট গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদ চালাচ্ছে, বিটিভি চালাচ্ছে, তাদের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ আছে অবশ্যই বিটিভি কর্মকর্তাদের সঙ্গে। তো আমি মনে করি যে এটা ইমিডিয়েট এটা একটা সমাধানে আসা উচিত। সমাধানে না আসলে যে বিশৃঙ্খল অবস্থা হয়ে যাবে, শিল্পী সমাজের সঙ্গে এটা বিরাট দূরত্ব হয়ে যাবে, প্রতিষ্ঠানগুলির দূরত্ব হয়ে যাবে। ধন্যবাদ শেখ সাদিক খান, আপনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। উনি এক কথায় বলে দিয়েছেন যে বিটিভির যে দুর্নীতি সেগুলো যদি সহসায় সুরাহা না হয় এবং শিল্পীদের মান মর্যাদা যদি তারা ফিরে না পান এবং বিটিভিকে কার্যকরী অর্থে একটা সিস্টেমেটিক ওয়েতে যদি না নিয়ে আসা যায়, হয়তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তার আগেই সরকার নিশ্চয়ই বিষয়টি ভেবে দেখবেন। ধন্যবাদ।